প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম মীমাংসা। শুরু করছি পঞ্চম অংশ। শুধু এই, হঠাৎ করে মেয়ের প্রতি গভীর অনুরাগ অনুভব করলো জনসন। নিজের জীবনে মেয়েটার গুরুত্ব কতখানি যেন এই প্রথমবারের মতো টের পেল। মেরির কাঁধে একটা হাত তুলে দিল ক্যাপ্টেন, মৃদু চাপ দিল। তারপর ফিরে তাকালো স্টিলম্যানের দিকে। মেইল এসেছে বোধহয়। জি স্যার। একটা ফোল্ডার এগিয়ে দিল অ্যাডজুটেন্ট। রং আর বাইরের চেহারা দেখে বোঝা গেল মিলিটারি রেকর্ড বুকের অংশ। এখানে আশপাশে না রেখে নিজেই আপনাকে দেব ভেবেছি। লেফটেন্যান্ট জন এফ হেভেনের মিলিটারি রেকর্ড, গম্ভীর সুরে বলল মেরি। সেকেন্ড লেফটেন্যান্ট, ইউনাইটেড স্টেটস আর্মি। কিন্তু ওর ব্যাপারে চিন্তা করা কি স্বাভাবিক ব্যাপার, যেখানে ইন্ডিয়ান হামলা আর বুলিয়ন শিপমেন্টের ব্যাপারগুলোই তোমাদের মাথা খারাপ করে দিয়েছে? উত্তরের অপেক্ষায় থাকলো না মেয়েটি। মেলোডিয়নে ম্যাচিং থ্রু জর্জিয়ার 4 স্তবক বাজালো। স্টিলম্যান হেসে উঠতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জনসন, চোখে সন্দেহ। মেরিকে এটা দেখিয়েছ নাকি? নিশ্চয় নয় স্যার। কোথাও বসে সুস্থিরভাবে রিপোর্টটা পড়তে চাইছে জনসন। কোয়ার্টারে সবচেয়ে আরামদায়ক কামরা এটাই। সোফায় বসে মত বদলে নিল সে। মনে এলো অন্যদের সাথে আপাতত তার মানসিক স্থৈর্য বা মনোভাবের কিছুটা পার্থক্য রয়েছে এখন। নিজের কামরায় ঢুকে দরজা বন্ধ করে দিল। জানালার পাশে বিছানায় গিয়ে বসলো জনসন। ফোল্ডারটা খুলল। ওদিকে মেলোডিয়নে নতুন একটা সুর তুলেছে মেরি। সঙ্গীতকে মন থেকে জোর করে তাড়িয়ে দিল সে। মনোযোগী হলো পড়ায়। বুঝতে পারছে জিনিসটা ঠিকমতো পড়তে পারলে জন হেভেন সম্পর্কে প্রায় সব কিছু জানতে পারবে। 21 বছর বয়সে কমিশন পাওয়ার সময় দেয়া হেভেনের স্বীকারোক্তি আগ্রহী করে তুলল ওকে। নিজেকে অহংকারী এবং উন্নাসিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে সে। রিপোর্ট করেছে রেজিমেন্টের কমান্ডার। হেভেনকে দেয়া কিছু সনদপত্র বিস্মিত করল জনসনকে। দুটো বিশেষভাবে উল্লেখযোগ্য। জেনারেল পদবীর এক অফিসার এবং ওয়েস্ট পয়েন্টে জনসনের এক সতীর্থ, যাকে যথেষ্ট সমীহ এবং শ্রদ্ধা করেছে। এ দুজনের প্রশংসাপত্র ছাড়াও যুদ্ধের সময় আপারভিল আর ভার্জিনিয়াতে সফলভাবে নিজের দায়িত্ব সামলেছে হেভেন। ইন্ডিয়ান এলাকায় অক্লান্ত পরিশ্রম আর বিপদ উপেক্ষা করে প্রকৌশলী একটা দলকে নিয়ে চালানো সার্ভের সাফল্য। যে কোনো অফিসারই গর্ববোধ করবে এসব দক্ষতার জন্যে, ভাবল জনসন। সরকারিভাবে তিরস্কার করা হয়নি ওকে, যদিও পদোন্নতি দেয়া হয়েছে ঠিকই। সংক্ষিপ্ত দায়সারাভাবে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। তবে অফিসিয়ালি কর্নেল এলপি লোভেল তা নিশ্চিত করেছেন। মুহূর্তের জন্য নামটার উপর স্থির হয়ে থাকলো জনসনের চোখ। তারপর বাকিটুকু পড়া শুরু করল। হেভেনের পদচ্যুতির একাধিক কারণ দেখানো হয়েছে। অবাধ্যতা, উদ্যত্ত এবং সিনিয়র অফিসারকে শারীরিক আক্রমণ। করুণা আর কৌতূহলের সাথে জিনিসটা পড়ল জনসন। বদমেজাজ বা ক্রোধ কোনো অফিসারের ত্রুটি হওয়া উচিত নয়, এবং এটা সত্যি যে জিনিসটা তার মধ্যেও আছে। হেভেনের সার্ভিসের খতিয়ান দেখে জনসন বুঝতে পারল ব্যাপারটা ঘটেছে ফোর্ট প্যাম্বিনায়, ডাকোটা ডিপার্টমেন্টে। ফোল্ডার বন্ধ করে জানালা দিয়ে বাইরে তাকালো সে। লিভিং রুমে ফিরে এলো একটু পর। গান থামিয়ে জনসনের দিকে তাকালো মেরি, তীক্ষ্ণ দৃষ্টি চোখে। বাপের মুখ দেখে ঘটনা আঁচ করার চেষ্টা করছে। স্টিলম্যানের হাতে ফোল্ডারটি ধরিয়ে দিল জনসন। রেজিস্টারে কর্নেল এল.পি. লোভেলের খোঁজ করে দেখো তো। নিয়েছি স্যার। যুদ্ধের সময় পেমাস্টার ডিপার্টমেন্টের একজন ব্রেভেট মেজর ছিলেন তিনি। পরে ইনফ্যান্ট্রিতে বদলি হন। মিশরি হেডকোয়ার্টারে আছেন এখন। প্রায়
অসামরিক একজন হিসাবরক্ষক, ভাবল জনসন। তোমার কি মনে হয় ফিল? ফোল্ডারের উদ্দেশ্যে ইঙ্গিত করে জানতে চাইল। আমার তো ধারণা রেকর্ডগুলো যে কোনো অফিসারকে ঈর্ষান্বিত করবে। পদোন্নতি দেয়া নিষ্ঠুরতা মনে হয়েছে স্যার। সিগন্যাল অফিসারের মাধ্যমে একটা টেলিগ্রাম পাঠাও, সরাসরি আমার নাম দিয়ে কর্নেল লোবেলকে তার করবে। ব্যক্তিগতভাবে কর্নেল লোবেল যদি ওকে পদচ্যুত করে থাকেন, আপনি অনুরোধ করলে হয়তো ব্যাপারটা বিবেচনা করে দেখতেও পারেন। তা করতে যাচ্ছি না আমরা, ওরকম ইচ্ছেও নেই। হেভেন যার উপর হামলা করেছিল ওই অফিসারের নামটাই শুধু জানতে চাইছি আমি। ফিল স্টিলম্যানের চোখে বিস্ময় দেখে খেই ধরল জনসন। আর্মি খুব ছোট একটা শাখা এবং অনেক অফিসারকে চিনি না। স্টিলম্যানের চোখে বিস্ময়ের বদলে হতাশা দেখা গেল এবার। তারপরেই জনসন উপলব্ধি করল মুখ ফসকে কি বলে ফেলেছে। মেয়ের দিকে তাকালো ক্যাপ্টেন, দেখলো ভুরুকুচকে ওকে দেখছে মেরি। ঠিকই শুনেছ তুমি মেরি, আফসোসের সুরে বলল এবার। সত্যি, সিনিয়র অফিসারের উপর হামলা করেছিল ও। আর সব কিছুর মতো এটাও সেভ ভুলে যাও। এসো, আপাতত লাঞ্চ করা যাক। দিনের আলো ফোটার আগেই বিছানা ছাড়ল জন হেভেন। বেডরোল গুটিয়ে জ্বলতে থাকা আগুনে তুষার চাপা দিয়ে নিভিয়ে ফেলল। স্যাডেলে চেপে টেইল ধরে এগোলো এরপর। ভাগ্য ওর পক্ষে আছে এখনো, এ কারণে যে মাঝরাতের কিছু পরেই তুষার পড়া থেমে গিয়েছিল। একেবারে মুছে দেয়নি ট্রাক, কিন্তু পরক্ষতে গিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। অস্পষ্ট হয়ে এসেছে ট্রাকগুলো, প্রায় মুছে যাওয়ার মতোই। পূব আকাশে সূর্য উঠি উঠি করছে, ঠান্ডা পড়ছে এখনো। ঠান্ডা বাতাস কাঁপন ধরিয়ে দিচ্ছে শরীরে। মিনিট কয়েক বনের ভেতর দিয়ে এগোলো। ট্রাক জরিপ করতে মাঝে মধ্যেই স্যাডল ছেড়ে হেঁটে এগোতে হচ্ছে। বিস্তৃত উইন্ড রিভার রেঞ্জে পৌঁছলো এক সময়। শুরুতেই পাইনের সারি, মাঝখান দিয়ে চলে গেছে সরু টেইল, ক্রমশ উত্তরে সরে গেছে। ঢালের আকারে উচ্চতা বাড়ছে। ঘণ্টাখানেক পর হেভেন আন্দাজ করল সুশন রিজার্ভেশনের কাছাকাছি চলে এসেছে। সিডারের সারি পেরিয়ে এলো। ঊষর প্রান্তরে ঘন তুষার জমায় গোড়ালি সমান দেবে যাওয়া ট্রাকগুলো স্পষ্ট চোখে পড়ছে। দূরের উঁচু ঢালের একপাশে শ্যাকের মতো একটা কেবিন চোখে পড়ল। সন্দেহ নেই কোনো প্রসপেক্টরের আবাস। পরিত্যক্ত হলেও এখানে রাত কাটিয়েছে লোকটি। উৎসাহ বোধ করছে হেভেন। স্যাডল ছেড়ে ট্রাক দেখার সময় উত্তেজিত হয়ে পড়ল। ট্র্যাকের কিনারা পরীক্ষা করে নিশ্চিত হলো এখনও ওগুলোর ধার বরফে পরিণত হয়নি। ওর মতোই তুষারের উপর জুয়া খেলেছে দুর্বৃত্তটি। ভেবেছে সারা রাত ধরে তুষার পড়বে, ট্র্যাক ঢেকে যাবে। নিশ্চিন্তে বিশ্রাম নিয়েছে রাতে, কিন্তু হেরে গেছে সে। তুষারের উপর পড়া ট্র্যাকগুলো একেবারেই তাজা, ঘণ্টাখানেক আগেরও নয়। স্যাডলে চাপল, খেয়াল করলো দ্রুত এগিয়েছে লোকটি। মাইল 2 এগিয়ে গতি কমিয়েছে দুর্বৃত্ত। হয়তো এটুকু আসার পর মন থেকে আশঙ্কা মুছে ফেলেছে। টানা এগিয়ে চলল হেভেন। অনেকগুলো টেইল এসে জুড়ল মূল টেইলের সাথে, কিংবা বিচ্ছিন্ন হয়ে পড়ল, কিন্তু একবারের জন্যেও দিক পরিবর্তন করেনি লোকটি। ক্রমশ উঁচুতে উঠছে সে, উত্তরে সরে যাচ্ছে। ঘণ্টাখানেক পর একটা পাহাড়ের চূড়ায় উঠে এলো। খেয়াল করলো কিছুক্ষণের জন্যে এখানে থেমেছিল লোকটি। স্যাডেলের উপর বসে পেছনের টেইলে নজর রেখেছে। হয়তো সন্দেহ করেছে অনুসরণ করছে কেউ। হেভেন নিজেও পেছনে ফিরে তাকালো। ফেরির কোথাও খোলা জায়গা চোখে পড়ল না। বনভূমি ও ঘন ঝোপে ভরা বিস্তৃত পাহাড় সারি আর উপত্যকায় আড়ালের অভাব নেই। কাউকে অনুসরণ করা একেবারেই সহজ, এবং ঘোড়ার খুরের শব্দ সম্পর্কে সচেতন থাকলে খুব কাছে না এলে পিছু নেয়া লোকটির অস্তিত্ব প্রকাশ পাবে না। হয়তো অবচেতন মনে ওর পিছু নেওয়ার ব্যাপারটা টের পেয়েছে তস্কর, কিন্তু নিশ্চিত হতে পারেনি। স্যাডেল ত্যাগ করে ট্র্যাকগুলো দেখল, একেবারে তাজা, বড়জোর আধ ঘন্টার আগের। এগোনোর পাশাপাশি টেইলের দুপাশে তীক্ষ্ণ নজর রাখছেও। তুষারে পড়া রোদের আলো ঠিকরে পড়ছে আশপাশে, এমনকি পাইনের ঝাড়গুলো উজ্জ্বল দেখাচ্ছে। বাঘ ঘুরতে কিছু দূরে আরেকটা বাঘ চোখে পড়ল।
কয়েকশো গাছ ঢালু জমি পাহাড়ের চূড়ায় গিয়ে মিশেছে, কিন্তু কোনো টেইল নেই। একটা অ্যাম্বুশে পড়ে গেছে, সহসাই টের পেল হেভেন। নিজের ট্র্যাকের চারপাশে চক্কর দিয়েছে লোকটা, কোনো চিহ্ন রেখে যাচ্ছে না। নিশ্চিত হওয়ার পর অপেক্ষা করছে সামনে কোথাও। ঝটিতে ঘোড়াটা আশ টানলো, স্পার দাবিয়ে পেছনে সরে আসার চেষ্টা করলো। ওর আচমকা প্রয়াসে থমকে গেল ঘোড়াটা, মুহূর্তের জন্য থেমে গেল, এবং তাতেই বেঁচে গেল হেভেন। গুলির শব্দ গুলির শব্দে থমকে গেল উপত্যকার জমাট নিস্তব্ধতা। পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি তুলল। পাহাড়ের কোলে ওকের ঝোপ দেখে ঘোড়া ছোটালো, জানে সামনে থেকে এসেছে বুলেটটা। ঝোপের পেছনে এসে থামলো, মুহূর্তের জন্য দ্বিধা করলো। বোকা, উল্লসিত হয়ে ভাবলো হেভেন। অ্যাম্বুশের জায়গা থেকে নিজের ঘোড়াকে সরিয়ে নিয়ে যাওয়ার কোনো চেষ্টাই করেনি লোকটা। এতে খুব সহজেই দুর্বৃত্তের অবস্থান প্রকাশিত হয়ে পড়েছে ওর কাছে। স্পষ্ট চোখে পড়ছে ট্র্যাকগুলো। লোকটার জায়গায় ও নিজে হলে ভুলেও এ কাজ করতো না। প্রকাণ্ড এক সিডারের পেছনে অবস্থান নিল হেভেন। পিস্তল চলে এসেছে হাতে। ছুট লাগালো আরেক আড়ালের উদ্দেশ্যে। সামনের ঢালের উপর চোখ। দ্বিতীয় গুলির শব্দ শোনার পরপরই চওড়া একটা পাইনের আড়ালে ধোয়া চোখে পড়ল। আন্দাজের উপর গুলি করল এবং পরবর্তী গাছের উদ্দেশ্যে ছুট দিল। দুর্বৃত্তকে দেখতে পেল, ছুটে ঢালের আরও উপরে উঠতে চাইছে। কোনো কিছু ভাবার আগেই গুলি করলো হেভেন। হাত-পাক ঘুরল লোকটা। ছোটার মধ্যেই পিস্তল তুলে পাল্টা গুলি করল। ঘোড়াটাকে উপরে কোথাও রেখেছে, জানে হেভেন। ওখানে পৌঁছানোর আগে লোকটাকে ধরতে পারবে আশা করা বোকামি। পিস্তলের নল দিয়ে তস্করকে অনুসরণ করল। লোকটার সামনে প্রায় 20 গজ উপরে একটা জশোয়ার সোজাসুজি নিশানা করল। তারপর পিস্তলের নল বরাবর দুর্বৃত্তের শরীর আসতে ট্রিগার টেনে দিল। হুমড়ি খেয়ে ওর দৃষ্টিপথ থেকে সরে গেল লোকটি। গড়িয়ে নেমে এলো কয়েক ফুট। মেসকিটের আড়াল থেকে বেরিয়ে খোলা জায়গায় তুষারের উপর পড়ে থাকলো। পিস্তল রিলোড করার ফাঁকে স্থির দেহটার উপর নজর রাখলো হেভেন। এগুলো ধীর গতিতে। মুহূর্ত পরেই নড়ে উঠল দুর্বৃত্ত। হ্যাঁচড়ে পাঁচড়ে উঠে পাহাড় ডিঙানোর চেষ্টা করছে। মিনিট 2 পর লোকটার কাছে পৌঁছালো হেভেন। পাশ ফিরে পড়ে আছে সে। রক্তের উষ্ণতায় গলতে শুরু করেছে জমে থাকা তুষার। গোলাপি রঙের পানি জমেছে তস্করের বুকের কাছে। 10 ফুট এগোতে পেরেছে লোকটা। রক্তাক্ত টেইল ফেলে গেছে পেছনে। দুর্বৃত্তর হাত থেকে পিস্তল খসিয়ে নিল। খানিকটা পিছিয়ে এসে দাঁড়ালো। শীর্ণদেহী লোক, গভীর কালো চোখে হয়তো কৌতূহল দেখা যেত অন্য সময়ে, কিন্তু এখন মৃত্যুর আশঙ্কায় দেখা যাচ্ছে কেবল। পেছন থেকে বুক ফুটো করে দিয়েছে হেভেনের গুলি। বুকের কাছে কোটটা রক্তাক্ত দেখাচ্ছে। মুখের কোণ দিয়ে সরু ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। মরার জন্যে তোমাকে এদিকে পাঠিয়ে দিল ওরা, মৃদুস্বরে বলল হেভেন। তোমাকে পাঠালো কে, বন্ধু? হুইস্কি, উত্তরে একটা শব্দ উচ্চারণ করলো দুর্বৃত্ত। শ্বাস নিতে একরাশ গোলাপি ফেনা উঠে এলো মুখে। নেই আমার কাছে। কে পাঠিয়েছে তোমাকে? মাথা নাড়ল লোকটা। পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা, যতক্ষণ না প্রাণ বেরিয়ে গেল লুটেরার। হতাশা বোধ করছে হেভেন। মৃত্যুর আগেও সত্য প্রকাশ করেনি তস্কর। দীর্ঘচেতা লোক ছিল। যেখান থেকে শুরু করেছিল সেখানেই রয়ে গেল। তিক্ত মনে ভাবল। জিম গোগার্ডের কথা মনে পড়তে দুর্বৃত্তের জন্য বিন্দুমাত্র করুণাও অনুভব করল না। কি করা উচিত ওর? লোকটাকে স্যাডেলে চাপিয়ে শহরে ফিরে যাবে? হাজারো লোক আছে ওখানে, কিন্তু এমন কোনো নিশ্চয়তা কি আছে তাদের কেউ চিনতে পারবে লোকটিকে? বরং আরও সতর্ক হয়ে যাবে লুটেরারা। পরের বার আর ভুল করবে না, কাউকে বাঁচিয়ে রাখবে না ওরা। সামনের উপত্যকা আর পাহাড় সারির দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো ঠিক কোথায় আছে। সকাল থেকে উত্তরে ছুটে এসেছে, তার মানে সাউথ পাস সিটি পূবে হওয়ার কথা, এবং ওর এখনকার অবস্থান থেকে কিছুটা দক্ষিণে। হাঁটু গেড়ে বসে লোকটার পকেট তল্লাশি করলো। কোনো কাগজ নেই। কয়েকটা কয়েন, ছোট্ট একটা ছুরি, তামাক আর একটা শান পাথর। কোনোটাই লোকটার পরিচয় বহন করে না, কিংবা কোনো সূত্র দেওয়ার মতো নয়। ঢালের দিকে তাকালো হেভেন।
ঘোড়াটা বোধহয় উপরে কোথাও আছে। বুলিয়নের একটা বা দুটো বার স্যাডলে থাকার কথা। ঢাল বেয়ে ওঠা শুরু করলো। ট্রাক ধরে অনায়াসে চূড়ায় উঠে গেল। জমে থাকা তুষারের উপর ক্লান্ত একটা শরীর চোখে পড়ল। স্যাডল হর্নের সাথে দুটো গানি স্যাক ঝোলানো। থমকে দাঁড়ালো হেভেন। একটা পরিকল্পনা এসেছে মাথায়। এলাকাটা খুব ভালো করে চিন্ত দুর্বৃত্ত, নইলে তুষারঝড়ের মধ্যে প্রসপেক্টরের পরিত্যক্ত শাকটা খুঁজে পেত না। শহর ছাড়া ঘোরাতে হয়তো ফিরে যাবে নিজের পরিচিত কোনো জায়গায়। ওকে এগোতে দেখার পরও উদাসীন দেখালো ঘোড়াটাকে। গানি স্যাক দুটো সারিয়ে নিল। তারপর হাত হাঁটিয়ে হাঁটিয়ে ঢালের নিচে নামিয়ে আনলো। পাছায় বেল্টের বাড়ি পড়তে এগোলো শরীরটা। ভাবভঙ্গিতে মনে হলো ভারী বোঝা থেকে মুক্তি পেয়ে কৃতার্থ বোধ করছে। প্রথমে এক নাগারে কিছু দূর ছুটে গেল ঘোড়াটা, সামনের উপত্যকায় হারিয়ে গেল। পাইপ বের করে তামাক ভরার ফাঁকে ওটা যাওয়া দেখলো হেভেন। ভাবছে ওর ধারণা বাস্তবে ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কতটুকু। শরীরটা যদি টের পায় ও পিছু নিচ্ছে না, কিংবা কোনো রাইডার তাকে পরিচালিত করছে না, হয়তো পরিচিত করালে ফিরে যেতে পারে। ফিরতি পথে নিজের ঘোড়ার কাছে চলে এলো। আগুনের একটা কুণ্ড জেলে পাইপ ধরালো। সকাল থেকে এই প্রথম খিদে অনুভব করছে। উত্তেজনা আর উদ্বেগের মধ্যে মনে পড়েনি যে গতকাল সন্ধ্যায় সাফারের পর আর পেটে পড়েনি কিছু। অবিশোধিত তামাক খিদে বাড়িয়ে দিচ্ছে। একটা ভালুকের মতো প্রচণ্ড ক্ষুধার্ত হলেও আপাতত কিছুই করার নেই। আগুনের আছে গা গরম করে আধ ঘন্টার মতো কাটালো। তারপর স্যাডলে চেপে টেইলের পথ ধরল। কয়েকশো গজ এসে দেখতে পেল ধীর গতিতে এগোচ্ছে শরীরটা। ঘেঁষো এক উপত্যকায় থেমেছে কিছুক্ষণের জন্যে। ঘোড়াটার মধ্যে দ্বিধা এসেছিল। অলপ করে বলতে পারবে হেভেন। ক্ষুধার্ত থাকায় উপত্যকার পাশের বুনো ঝোপের কাছে গিয়ে খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ছোট্ট লাগামের কারণে সফল হয়নি। ইতস্ততভাবে এরপর এগিয়েছে কিছুক্ষণ, তারপর গতি বেড়ে গেছে। সম্ভবত নিজের করালে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। দুপুর পর্যন্ত ধৈর্য নিয়ে অনুসরণ করলো হেভেন। খুব একটা আশা করছে না। মূল একটা টেইলে চলে এসেছে ও। খেয়াল করলো থামেনি ঘোড়াটা, কিংবা দ্বিধাও করেনি। অস্পষ্ট একটা টেইল ধরে উত্তরে এগিয়েছে। আশান্বিত হলো হেভেন। স্পার দাবিয়ে দ্রুত ছোটালো নিজের ঘোড়াটাকে। যতক্ষণ না মাইলখানেক দূরে উঁচু ঢালের উপর শরীরটাকে দেখতে পেল। ছোটোখাটো একটা বনের শুরু হয়েছে এখানে। প্রচুর সিডার আর বার্চের ঝাড় টেইলটাকে আড়াল করেছে আশপাশ থেকে। ওর উপস্থিতি টের পেয়ে শরীরটা যাতে সতর্ক হয়ে না যায় বাধ্য হয়ে গতি কমিয়ে আনলো। তারপর ফের মাইলখানেক এগিয়ে ঘোড়াটাকে দেখতে পেল হেভেন। ডানে মোড় নিয়ে পাইনের ঝাড়ের ভেতর ঢুকে যাচ্ছে। সেখানে পৌঁছতে উত্তেজিত হয়ে পড়ল হেভেন। ওয়াগন আর ছেলেদের ট্রাকওয়ালা সরু একটা টেইল ধরে এগিয়েছে শরীরটা। মোড় নিতে সিকি মাইল দূরে ওটাকে দুলকি চালে এগোতে দেখতে পেল। একই দূরত্ব বজায় রাখলো মাইলখানে। তারপর হঠাৎ করেই ওর দৃষ্টিসীমা থেকে হারিয়ে গেল ঘোড়াটা। বাঁকের মুখে এসে আচমকা থেমে গেল। মেশার উপর ওর অবস্থান। নিচে চওড়া বিস্তৃত এক উপত্যকা। কয়েকটা বিল্ডিং আর শেড দেখা যাচ্ছে। এক পাশে লম্বা লগের বিল্ডিং। এক নজর দেখেই হেভেন বুঝতে পারল সমিল। মুহূর্তে শোল প্রিন্সের কথা মনে পড়ে গেল। 6 মাইল উত্তরে উইন্ড রিভার রেঞ্জে পাহাড়ের উপর আমার একটা সমিল আছে। তাহলে প্রিন্সই কাজটা করেছে। নিচু স্বরে শীষ দেওয়ার সময় ভাবল হেভেন। নিজের স্টেজ লুট করিয়েছে এবং ড্রাইভারকে খুন করেছে। কিন্তু এটা কেবলই অনুমান। নিজেকে বোঝালো প্রমাণ কোথায়। করাতের তীক্ষ্ণ শব্দে মিলের দিকে মনোযোগ দিল হেভেন। শেডের নিচে ওয়াগন থেকে মালামাল নামাচ্ছে 2 ক্রু। কাছের দালানটাকে অফিস মনে হলো। পাশের বার্ন আর করালের সামনে দিয়ে পূবে চলে যাওয়া প্রশস্ত রাস্তা উপত্যকার মুখে আরেকটা টেইলের সাথে মিলিত হয়েছে। হেভেন নিশ্চিত সাউথ পাস সিটিতে যাবে ও পথে। পাহাড় থেকে নেমে গেছে শরীরটা। রাস্তা ধরে এগোচ্ছে এখন। অফিসের কাছাকাছি হলো, পেরিয়েও গেল। কোণের কাছে এসে বাঁক নিল। ঠিক সেই মুহূর্তে অফিসের দরজা খুলে দৌড়ে বেরিয়ে এলো এক লোক। ছুটে গেল ঘোড়াটার দিকে।
লাগাম চেপে ধরে প্রথম যে কাজটা সে করলো ওটাই স্বাভাবিক মনে হলো হেভেনের কাছে এবং নিজের সন্দেহের ব্যাপারে নিশ্চিত হয়ে গেল। ঘোড়াটাকে দাঁড় করিয়ে বুলিয়নের থলেগুলো নামালো লোকটা। অফিসের দরজায় আরেকজনকে দেখা গেল এবার। তাড়াহুড়ো করে বুলিয়নগুলো ভেতরে নিয়ে গেল সে। মগ্ন হয়ে দেখছিল হেভেন। নিজে যে ওদের দৃষ্টিসীমার মধ্যে আছে টের পায়নি। সংবিত ফিরতে পিছিয়ে এলো। ঘোড়াকে হাঁটিয়ে নিয়ে বনের কাছে চলে এলো। মেশার একেবারে চূড়ার কাছে জমে থাকা তুষার খসে পড়েছে ঢালু পারবে। চিলের তালাতে ব্যবহার করা হয় এরকম ৮ ডজন শেকল আর লগের তালা চোখে পড়ল রাস্তার পাশে। আচমকা মেশার দিকে তাকালো লোক দুজন। ষষ্ঠ ইন্দ্রিয় যেন হেভেনের অবস্থানের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো মেসার উপর চোখ বোলালো ওরা। মাথা নাড়ল একজন। দরজার কাছের লোকটি ফিরে তাকালো। ভেতরের কাউকে ডাকলো বোধ হয়। তৃতীয় একজন যোগ দিল ওদের সাথে। ক্ষণিকের জন্য আলোচনা করল ওরা। তারপর শরীরটাকে বান্নের দিকে নিয়ে গেল একজন। হেভেন জানে ঘোড়াটাকে ব্যাক ট্র্যাক করবে লোকগুলো। মুখোমুখি হওয়ার আগেই ওর সরে যাওয়া উচিত। ওর ট্র্যাক রয়েছে টেইলে, যদিও প্রথমেই সন্দেহ করবে না ওরা। লগিং টেইলটা ধরে বহু লোক যাতায়াত করে, তাদেরকেও বলে ভাবতে পারে ওকে। ট্র্যাক ধরে অনায়াসে মৃত লোকটির কাছে চলে যেতে পারবে। ওখানেও ট্র্যাক ফেলে এসেছে হেভেন। দুয়ে দুয়ে 4 মেলানো কঠিন হবে না। সঙ্গীর মৃত্যুর সাথে সহজেই ওর সম্পর্ক আবিষ্কার করতে পারবে। তারপর এখানে ফিরে আসবে ওরা, খুঁজতে শুরু করবে ওকে। নিজের চারপাশে তাকালো হেভেন। ঠিক করলো এখানেই থাকবে। কাবার হিসেবে মন্দ নয় জায়গাটা। ঘোড়াটাকে ঘুরিয়ে নিয়ে দক্ষিণে এগুলো। ঢাল বেয়ে নামতে শুরু করলো সিডারের সারির ফাঁক দিয়ে। সতর্ক যাতে মিলের কাছ থেকে ওকে দেখে না ফেলে কেউ। হতাশার সাথে রাগও হচ্ছে ওর। শরীরটা ফিরে আসায় সতর্ক এবং সন্দিহান হয়ে পড়েছে ওরা, এবং এর পরিণতি ওর মৃত্যু পর্যন্ত গড়াতে পারে। টেইলের দিকে মনোযোগ দিল। এখান থেকে কেটে পড়ার চেষ্টা করলে সফল হওয়ার সম্ভাবনা কম, কারণ তাজা ঘোড়া নিয়ে ওকে অনুসরণ করবে লোকগুলো। আর এদিকে সকাল থেকে ছোটার মধ্যে থাকায় ক্লান্ত হয়ে পড়েছে ওর ঘোড়া। ইতোমধ্যেই খাবার আর বিশ্রাম পাওনা হয়েছে ওটার। বাঁচার একমাত্র উপায় হচ্ছে সচরাচর ব্যবহৃত হয় এমন একটা টেইলে উঠে পড়া। তাহলে অন্য ট্র্যাকের সাথে মিশে যাবে ও ঘোড়ার ছাপ। প্রয়োজনে নিজের ট্র্যাক মুছে ফেলতে হবে এবং দ্রুত এগোতে হবে। হালকা চালে ছুটছে ওর ঘোড়া। বাঘ ঘুরে একটা ওয়াগনকে এগিয়ে আসতে দেখলো হেভেন। পিছিয়ে যাওয়ার কিংবা লুকিয়ে পড়ার সুযোগ নেই। আর ইতোমধ্যে ওকে দেখে ফেলেছে ড্রাইভার। মিলে যাচ্ছে লোকটা এবং নিশ্চিতভাবেই ওর উপস্থিতির কথা জানাবে। মৃদু স্বরে খিস্তি করল হেভেন। একই গতিতে এগুলো ওয়াগনের দিকে। হঠাৎ মনে পড়ল, হতে পারে ফিনিক্স ইয়ার থেকে সাপ্লাই নিয়ে এসেছে সোল পিন্সের কোনো ফেইটার। ওরা কি বুলিয়ন লুটের কথা জানে কিংবা শুনেছে? লাগাম টানলো হেভেন। মাথায় একটা পরিকল্পনা দাঁড় করানোর চেষ্টা করছে। সামনে এসে থেমে গেল ওয়াগন। কৌতূহলের চোখে তাকালো বিশালদেহী ড্রাইভার। তুমি কি ইয়ার্ডের নতুন বস নও? গতকাল রওনা দেওয়ার সময় দেখেছিলাম তোমাকে। খড়খড়ে গলায় জানতে চাইল লোকটা। হেভেন নট করতে বলল ফের। লম্বা যাত্রা, তার উপর এমন ঠান্ডা। রাতে ক্যাম্প করেছ? বাধা দিয়ে জানতে চাইল হেভেন। এরপর তুষার ঝড়ের মধ্যে না থেমে উপায় আছে? এরকম তুষার ঝড়ের মধ্যে না থেমে উপায় আছে? ওর অবস্থান অনুমোদিত হয়েছে, সন্তুষ্ট চিত্রে ভাবল হেভেন। ঘোড়া থেকে নেমে খানিকটা এগোলো। আমার ঘোড়াটা নিয়ে যাও, তোমার কাজটা করে দিচ্ছি আমি। কষ্ট করে মিল পর্যন্ত যেতে হবে না তোমাকে। সহাস্যে ধন্যবাদ জানালো ড্রাইভার। উত্তরে পাল্টা হাসলো হেভেন। ড্রাইভারের ছদ্মবেশে মিলে প্রবেশ করবে ও। এখানকার কেউ চিনতে পারবে না ওকে, এটাই স্বাভাবিক। এমনকি যে লোক স্টেজ লুট করেছে সেও নয়। কেবল সোল প্রিন্স বা মিক ম্যারিয়ন ওখানে না থাকলেই হলো, এবং ওখানেই পাওয়া যাবে লুটের প্রমাণ। 4 দুটো বাফেলো ওভারকোট পরে ছিল ড্রাইভার। একটা ধার করলো হেমেন।
কোটের আস্তিন ওর লম্বা হাতের কোণই ছাড়িয়ে গেল কেবল। দেখে হেসে উঠল ড্রাইভার। সিটের উপর চড়ে বসলো। কয়েকবারের চেষ্টায় ওয়াগানটাকে নড়াতে সক্ষম হলো। এগুলো ধীর গতিতে। পরের আধ ঘন্টা জানে হেবেন যে কোনো কিছু ঘটতে পারে। ঝুঁকিটা বিচার করে দেখল স্টেজ লুটের সময় লুটেরাদের চেহারা দেখেনিও, সুতরাং ধরে নেওয়া যায় ওকেও দেখতে পায়নি কোনো তস্কর। ড্রাইভারের মতো অন্য কেউ যদি ওকে গতকাল সাউথ পাস সিটিতে দেখে থাকে এবং লোকটা এখানে থাকলে চিনতে পারবে ওকে, তাহলেই বিপদ হবে। কিন্তু ঝুঁকিটা নিতে চাইছে হেবেন। প্রমাণ পেতে হলে আর কোনো উপায় নেই। মিনিট 20 পর মিলে পৌঁছলো। ইয়ার্ডে ঢোকার পর এগিয়ে গেল খানিকটা, এমনভাবে থামলো যেন এখানে একেবারেই অপরিচিত ও সাপ্লাই নিয়ে আসা নতুন ড্রাইভার। কৌতূহলী চোখে চারপাশে তাকালো। ভাব দেখে মনে হলো প্রথমেই যাকে দেখতে পাবে জানতে চাইবে কোথায় রিপোর্ট করতে হবে। অফিসের সামনে এসে ওয়াগন ছেড়ে নামলো। হাত পা ঝাড়লো অলস ভঙ্গিতে। অনিশ্চিত পদক্ষেপে এগোলো অফিসের দিকে। পড়ছে উঠে এসে ইতস্তত করলো ক্ষণিকের জন্যে। তারপর দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। বড়সড় একটা কামরা, 3টে আলাদা ডেস্ক চোখে পড়লেও একেবারে দূরের ডেস্কে নিচু স্বরে দুজনকে আলাপ করতে দেখলো হেবেন। ওর উপস্থিতি টের পেয়ে আলাপ থামিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো বসে থাকা লোকটা। মাঝারি উচ্চতার লোক, বিশেষত্বহীন চেহারা, কিন্তু অস্থির চোখ দেখে ধূর্ত আর নীচ মনে হলো। সস্তা মোটা সুতির কাপড় পরনে, উঁচু বুট, ঠান্ডা আবহাওয়ার জন্যে জুৎসই। ধূসর চুলের নিচে সারা মুখে নিষ্প্রিয়ভাবে কুচকানো ভুরু দেখে বোঝা গেল খোঁজ গল্পে সেদ পড়ায় বিরক্ত হয়েছে। মালগুলো কোথায় রাখবো জানতে চাইল হেবেন। যেখানে রাখো সবসময়, এখানে নতুন আমি। দাঁড়ানো লোকটি ঘুরে তাকালো এবার। অপেক্ষাকৃত কম বয়সী, সুদর্শন, ফর্সা মুখের একপাশে বড়সড় একটা লাল জুরুল, ঠিক কানের গোড়ার কাছে। নোংরা শিপ স্কিন কোট পরেছে। নির্বিকার মুখে দেখলো ওকে। সঙ্গীর সাথে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে সরে এলো ওখান থেকে। আরেক ডেস্কে গিয়ে বসে হেভেনের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে থাকলো, যেন ওর ফেইটিংয়ের গল্প সত্যি কিনা বোঝার চেষ্টা করছে। কি নিয়ে এসেছো? চড়া কর্কশ্বরে জানতে চাইল লোকটা। খাবারের সাপ্লাই বোধ হয়, আমাকে বলেনি ওরা। কুকের সাথে দেখা করো বলে টেবিলে রাখা কাগজপত্রের দিকে মনোযোগ দিল লোকটা। বেরিয়ে এসে ওয়াগনের কাছে গেল হেবেন। অফিসের লোকগুলো ও ভাবলো হতে পারে লুটেরাদের 5 জনের 2 জন, যারা স্টেজ লুট করা ছাড়াও গোর্ডার্টকে খুন করেছে। অন্তত একজন ওর গল্পে সন্দিহান হয়ে উঠেছে। আগন্তুক হিসেবে এখানে আসা আমার নিজেরও পছন্দ হয়নি। ওয়াগনের সিটে ওঠার সময় ভাবলো ঠিকভাবে খেয়াল করলে হয়তো ওর গলা স্বর শনাক্ত করতে পারত ওরা, কিন্তু সেদিকে নজর দেয়নি কেউই। অফিসের পেছনে ব্যারাকের মতো লম্বা একটা দালানের কাছে ওয়াগন নিয়ে এলো। ব্যাংক আর কুকশ্যাক হিসেবে ব্যবহার করা হয় বোধহয়। নিচে নেমে এসে দুটো পেটমোটা ব্যারেল টপকে রান্নাঘরের দরজার সামনে এসে থামলো। তোমার খাবার কোথায় রাখবো কুকি? খানিকটা চড়াশুড়ে ওভেনের সামনে ঝুঁকে পড়া এক লোকের উদ্দেশ্যে জানতে চাইল। পরের দালানে, উত্তরে জানালো কুক। গুদামে এসে মালামাল নামালো হেবেন। শেষ ব্যারেলটা ঢুকিয়ে ওয়াগনের কাছে ফিরে আসার সময় খিদে চাগিয়ে উঠল ওর। হালকা লাগছে মাথার ভেতরটা, একটা পেটি রয়ে গেছে। ফিরে গিয়ে সেটাও গুদামে ভরে রাখলো। ওয়াগন নিয়ে মিল আর লগের তৈরি শ্যাক পেরিয়ে করালের কাছে চলে এলো। এরপর হার্নেস থেকে ঘোড়াগুলোকে ছাড়িয়ে স্টলে নিয়ে এলো। দানা পানি দিল। কুকশ্যাকের দিকে এগোলো এবার। সারাক্ষণই চারপাশে নজর রাখছে, জানে গুরুত্বপূর্ণ বা দরকার হবে এমন কিছু নজরে পড়ে যেতে পারে। রান্নাঘরে ঢুকতে ফিরে তাকালো কুক। সাথে খাবার নিয়ে আসতে কেউ বলেনি আমাকে। দাঁত বের করে হাসলো হেবেন। এত খিদে পেয়েছে, ইচ্ছে করছিল ব্যারেল খুলে খাবার খেয়ে ফেলি। হেসে উঠল লোকটা। চর্বিবহুল মুখে বন্ধুত্বপূর্ণ ভাব ফুটে উঠল। এমনভাবে হেভেনের দিকে তাকালো যেন বাচাল কাউকে দেখছে। আঙুল তুলে দূরের জানালার কাছে টেবিলটা দেখালো।
পাশেই সিঙ্কে বাসন কোসন ধোয়ায় ব্যস্ত ইন্ডিয়ান একটা ছেলে। স্টু আর পাই হলে চলবে বাছা? নট করল হেভেন। কোট খুলে চেয়ারে বসে পড়ল। দ্রুত, প্রায় দুর্ভিক্ষ পীড়িত লোকের মতো খাবার খেলো। অনুভব করলো খাবার পেটে পড়ায় উষ্ণতা ছড়িয়ে পড়ছে শরীরে। চেয়ারে শরীর শরীর এলিয়ে দিল। দেখলো কৌতূহলী চোখে ওকে দেখছে কুক। দৃষ্টি আটকে আছে ওর দুহাতের মুঠিতে। ফেইট রেসলিংয়ের নমুনা, হালকা সুরে বলল। একমত হতে পারল না, মাথা নেড়ে বলল সে। আমার কাছে বরং লড়াইয়ের চিহ্ন বলে মনে হচ্ছে। মিক ম্যারিয়নকে ধোলাই দিয়েছিল হয়তো। তুমিই সেই লোক। আরে না, এসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো হেভেন। ফাইটের পর মিককে শহরে দেখিনি আর। গতকাল এখানে এসেছিল, যদি দেখতে ওর অবস্থা। মিক ম্যারিয়ন লুটেরাদের একজন হতে পারে না, ভাবছে হেভেন। ওরকম দশাশই শরীরের কাউকে চোখে পড়েনি ওর। তোমাদের এখানে বসকে? সাই ব্যানারম্যান। জোরুলওয়ালা লোকটা? নাক ছিটকালো কুক। ওটা জ্যাক কেল্টন। দাগ বটে। কেতলি থেকে কফি ঢাললো কাপে। টেবিলের কাছে এসে চিনি ঢেলে নাড়াতে লাগলো ধীরে ধীরে। বয়স্ক লোকটা ব্যানারম্যান। চওড়া, বিশাল দেহি। এই মিল ছাড়াও গ্রিন রিভারের কাছে টাই ক্যাম্পের বস ও। জীবনের অর্ধেক সময় কাটিয়েছে এই দুই জায়গায় যাতায়াত করে। সশব্দে কফিতে চুমুক দিল সে। কোমরের পাশে আলতোভাবে পড়ে আছে একটা হাত। জ্যাক কেল্টন যে ক্যাম্পে আছে, লুট করার মতো লোকের অভাব হবে না সেখানে। না জোগাড় করতে, না তাদেরকে সংগঠিত করতে। ৭০টা ইউনিফর্ম পরার মতো লোকও কি জোগাড় করেছে? দরজা খোলা শব্দে ফিরে তাকালো হেভেন। জ্যাক কেল্টন, এই যে। চড়াসড়ে ওর উদ্দেশ্যে জানতে চাইল সে। আসার পথে কোনো আরোহীর সাথে দেখা হয়েছে তোমার? একটা ওয়াগন নিয়ে দুজনকে দক্ষিণে যেতে দেখেছি, কিন্তু কোনো রাইডারকে চোখে পড়েনি। এত তাড়াতাড়ি ওরা জানলো কিভাবে, ভাবছে হেভেন। ব্যাকট্র্যাক করে মৃত লোকটার কাছে পৌঁছে ফের এখানে ফিরে আসতে কমপক্ষে আধা দিন লাগার কথা। খুব সম্ভব মেসার উপর ওর ট্র্যাক খুঁজে পেয়েছে কেউ। দরজা বন্ধ করে ফিরে গেল কেল্টন। হেভেন অনুভব করছে সরে পড়া উচিত ওর। বাড়তি কিছু জানার আশায় থাকতে গেলে বিপদের সম্ভাবনা বাড়বে আরও। প্রমাণের আশায় এখানে এসেছিল, না পেলেও লুটেরাদের সাথে এই মিলের সম্পর্ক আছে এটুকু নিশ্চিত হয়ে গেছে। এই বা কম কি, ওয়াগন থেকে মালামাল নামানোর সময় চারপাশে নজর রেখেও সন্দেহজনক কিছু চোখে পড়েনি। অফিসেই আছে বুলিয়ানের ক্রেটগুলো, নিশ্চিত জানে ও। ওখানেই ক্রেটগুলো ঢোকাতে দেখেছে। কুককে ধন্যবাদ জানিয়ে উঠে দাঁড়ালো হেভেন। কোট পরে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। করালে চলে এলো এরপর। ঘোড়াগুলোকে হর্নেসের সাথে জুড়ে ওয়াগন নিয়ে রাস্তায় উঠে এলো। ব্যাংক হাউস পেরোনোর সময় দালানের কোণে দেখতে পেল কেল্টনকে। ওকে দেখে এগিয়ে এলো সে। রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষায় থাকলো। আসল সময় আসছে এবার, অস্বস্তির সাথে ভাবলো হেভেন। একটা হাত তুলে ওকে থামালো জ্যাক কেল্টন। নির্বিকার মুখে তাকে দেখলো। শহরে নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস আছে এখানে। সিঁড়ির কাছে চলে এসো, ওয়াগনে তুলে নেবে। হেভেন আশা করলো ওর মুখের স্বস্তিকর ভাবটা হয়তো নজরে পড়বে না কেল্টনের চোখে। নট করে ওয়াগন ঘুরিয়ে অফিসের কাছে চলে এলো। দেখলো রেলের সাথে দুটো ঘোড়া বাঁধা। ক্লান্ত, লম্বা যাত্রার পর এইমাত্র ফিরেছে বোধহয়। দরজায় দাঁড়িয়েছিল ব্যানারম্যান। ভেতরে এসো, মৃদুস্বরে বলল সে। প্রায় নির্দেশের মতো শোনালো। ভেতরে গেলে ওকে চেপে ধরতে পারে ওরা, ফাঁদে ফেলতে পারে ওর গল্পের সাথে বাস্তবের অমিল বের করে। কিন্তু না গেলে সন্দেহটা আরও উস্কে দেয়া হবে, ভাবলো হেভেন। উল্টো পাশ দিয়ে লাগাম টপকে তুষারসিক্ত রাস্তায় নেমে এলো। ঘোড়াগুলো সামনে দিয়ে ঘুরে এগোলো অফিসের দিকে। বাফেলো কোটের পকেটে রেখেছে ডান হাত। ভেতরে ঢুকলো ও। দুজনকে চোখে পড়ল। ওকেই দেখছে লোকগুলো। প্রথমজন লাল চুলো, লোহারঙা দাড়ির জঙ্গল মুখে।
টেবিলের কিনারে নিতম্ব ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ওভারকোটের কিনারা সরানো একপাশে। কোমরের হোলস্টার থেকে উকি দিচ্ছে কোল্টের চকচকে বার। অন্যজন একেবারে তরুণ, 20 বা 21 হবে বয়স। নোংরা কাপড় পরনে, তবে কৌতুক ছেলেটার চোখে। সমালোচনার দৃষ্টিতে দেখছে হেমেনকে। ডেস্ক ছেড়ে এগিয়ে এলো ব্যানারম্যান। স্থির দৃষ্টিতে তাকালো ওর দিকে। ভেতরটা দেখে নেওয়ার প্রয়াস পাচ্ছে যেন। পকেট থেকে দোমড়ানো একটা সিগার বের করে ঠিকঠাক করলো যত্নের সাথে। চোখ সরায়নি মুহূর্তের জন্যেও। আসার পথে কোনো রাইডারকে তাহলে দেখনি তুমি, তাই না? খানিকটা বাঁকা সুরে জানতে চাইল। আগেও বলেছি, শ্রাগ করে বলল হেবেন। দেখিনি। তুমি কি সজাগ ছিলে? তীক্ষ্ণ স্বরে জানতে চাইল সে। নিশ্চয়। একটা ওয়াগন আর সকাল 8টার দিকে একটা ইন্ডিয়ান ছেলেকে পুবে যেতে দেখলাম, ব্যাস এই। কোনো রাইডারকে দেখিনি। কি ব্যাপার? বারবার এক রাইডারের কথা জানতে চাইছো, কিছু ঘটেছে নাকি? উত্তর দিল না ব্যানারম্যান। আসলে ভ্রুক্ষেপই করল না। দাড়িওয়ালার দিকে ফিরল সে। তুমি চলে যাওয়ার কয়েক মিনিট পর এখানে এসেছো, হয়তো আশপাশেই ছিল। হতে পারে, জানালো দাড়িওয়ালা। হয়তো টার্নারের ঠিক পিছন পিছন এসেছে। সব কটা চোখ ঘুরে গেল ওর দিকে। খানিকটা বিস্ময় নিয়ে পাল্টা তাকালো হেবেন। হয়েছে কি, এক রাইডারের সাথে দেখা হয়েছে, কথাটা যদি আমার মুখ থেকে শোনার এতই ইচ্ছে থাকে তো ধরে নাও না। কিন্তু আসলে তেমন কিছু ঘটেনি। মুখে যাই বলুক বা ভাব দেখাক না কেন, ভেতরে ভেতরে ঘেমে উঠেছে ও। শীতল অনুভূতিটা ক্রমশ জোরালো হচ্ছে। কৌতুকের ঝিলিক দেখা গেল ব্যানারম্যানের ধূর্ত চোখে। দারুণ আমোদ পেয়েছে যেন ওর কথায়। ভুকুটি করল। বাতিলের ভঙ্গিতে একটা হাত নাড়ল। এরপর বাদ দাও, নিষ্ফেয় স্বরে বলল। নতুন দুজনের উদ্দেশ্যে নট করলো। মালগুলো ওয়াগনে তুলে দাও তো। ফিরে যেতে উদ্যত হলো হেবেন। হেবেন কামরার কোণে রাখা মালামালের দিকে তাকালো পলকের জন্যে। সদ্য তৈরি চারকোনা একটা কাঠের বাক্স চোখে পড়ল। বাইরে এসে ওয়াগনে চড়ে বসলো। দস্তানা পরে লাগাম তুলে নিল হাতে। ওর ঠিক পিছু পিছু বেরিয়ে এসেছে ব্যানারম্যান। অন্যদেরকে বাক্সটা নিয়ে আসার সুযোগ দিতে দরজার একপাশে সরে দাঁড়ালো। ধরাধরি করে বাক্সটা নিয়ে এলো ওরা। তুলে দিল ওয়াগনের পাটাতনে। খুব সহজে নিয়ে এসেছে। কিন্তু পাটাতনের উপর বাক্স রাখার শব্দে হেবেন নিশ্চিত হয়ে গেল ভারী কোনো জিনিস রাখা হয়েছে। সোল প্রিন্সের জিনিস এগুলো। চেনো ওকে? নির্বিকার মুখে জানতে চাইল ব্যানারম্যান। সেলুনের মালিক। সেলুনের মালিক? নট করল সে। শহরে পৌঁছার পর তোমার প্রথম কাজ হবে বাক্সটা ডেলিভারি দেওয়া। কেবল প্রিন্সকে, আর কাউকে নয়, বুঝেছ? নট করল হেবেন। একটা গিয়ার বক্স, প্রায় বুঝ দেওয়ার ভঙ্গিতে বলল ব্যানারম্যান। ওকে বলো শিগগিরই ঠিক করে না পাঠালে মিল বন্ধ করে দেয়া ছাড়া উপায় থাকবে না। নট করলো। ওয়াগন ঘুরিয়ে মোল্টে এলিয়ে চলে এলো। ফের যখন ফিরে তাকালো, দেখলো চারজনই ভেতরে ঢুকে পড়েছে। ইয়ার্ড বা মিলের সামনেও কাউকে দেখা যাচ্ছে না। সঙ্গীর ব্যাপারে উদ্বিগ্ন হয়ে আছে ওরা। জানে হেবেন ওর ব্যাপারেও নিঃসন্দেহ হতে পারেনি। নিশ্চিত হওয়ার জন্যে প্রিন্সের কাছে পাঠাতে পারে কাউকে, এবং ওর আগেই শহরে পৌঁছে যাবে লোকটা। চিন্তাটা মাথায় আসতে অধৈর্য বোধ করলো। তারা লাগালো ঘোড়াগুলোকে। আসার পথে যে পরিমাণ মালামাল নিয়ে এসেছে তার তুলনায় এখন হালকা বলা চলে ওয়াগনটাকে। কিছুটা হলেও গতি বাড়ল। উঁচু একটা মেসায় উঠে আসার পর পেছনের ঢালের উপর এক ঘোড়সাওয়ারকে দেখতে পেল হেবেন। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল সওয়ারিকে। চিনল, জ্যাক কেল্টন। সাদা একটা স্টালিয়নে চেপেছে সে। আর এইভাবে ছুটে গেল বুনো একটা টেইল ধরে। দূর থেকে শুভেচ্ছা জানানোর ভঙ্গিতে হাত নাড়ল। মিনিট খানেকের মধ্যেই পেরিয়ে গেল ওকে। টেইলের পাশে গজানো ঝোপ আর উইলোর আড়ালে হারিয়ে গেল একসময়। ওয়াগনের গতি কমিয়ে আনলো হেবেন। তাড়াহুড়ো করে লাভ নেই আর। নিশ্চিতভাবেই ওর আগে পৌঁছে যাবে জ্যাক কেল্টন। মেসা পেরিয়ে লম্বা একটা উপত্যকায় পড়ল। সামনে পেছনে দুদিকেই খোলা জায়গা।
কেউ এলে দূর থেকে চোখে পড়বে। ওয়াগন থামালো, সিটের উপর লাগাম রেখে নেমে পড়ল। টুলবক্স খুলে একটা হাতুড়ি আর একজোড়া পেরেক বের করলো। তারপর ফের পাটাতনে উঠে এলো। ধীরে সতর্কতার সাথে এক পাশ থেকে খুলে ফেললো বাক্সটা। ডালা সরিয়ে হাত বাড়ালো ভেতরে। শীতল কঠিন মসৃণ বার, হাতে ঠেকলো বুলিয়ন। মোটা 6টা বার। ঢাকনাটা আগের মতোই লাগিয়ে দিয়ে সিটের কাছে চলে এলো হেমেন। লাগাম তুলে নিয়ে এগোলো এবার। কিছুটা হলেও উৎসাহ বোধ করছে। সোল পেন্সি আমার টার্গেট, ইউনিফর্মগুলো ওর কাছে আছে ভাবলো ও। পরবর্তী কাজ হবে ইউনিফর্মগুলো খুঁজে বের করা, জানে হেবেন। লুটেরাদের অনুসরণ এবং এক ক্রুর মৃত্যুর ব্যাপারে ওকেই সন্দেহ করবে প্রিন্স। লুট হওয়ার পর থেকে ওর অনুপস্থিতির সাথে মূল ঘটনা যোগ করতে কষ্ট হওয়ার কথা নয়। ঠিকই বুঝে নেবে ধূর্ত প্রিন্স। নিঃসন্দেহে বলা যায় এ অবস্থায় ওকে খুন করতে চাইবে সে, কারণ ওর মুখ বন্ধ করা ছাড়া উপায় নেই ব্যবসায়ী। কিন্তু সেটা ঠেকানোর জন্য একটা অস্ত্র আছে ওর। ধারণাটার ওজন বিচার করে দেখলো হেবেন। হ্যাঁ, সোলপেন্সের রোষ থেকে বাঁচার উপায় একটাই। তাছাড়া ইউনিফর্মগুলোর খোঁজও পেয়ে যেতে পারে। শেষ পর্যন্ত কে বা কারা হতাহত হলো তাতে কি আসে যায় ওর। তীব্র ঠান্ডায় অসাড় হয়ে আসতে চাইছে আঙুল। দস্তানা পরার পরও কাজ হচ্ছে না। ঠান্ডা হিমেল বাতাস নাকে মুখে দোলা দিয়ে যাচ্ছে, যেন এক গামলা বরফ গলা পানি ঢেলে দিচ্ছে মুখে। পাহাড়ের বরফাকীর্ণ চূড়াগুলো চোখে পড়ল। তুষার পড়া শুরু হয়েছে আবার। বাতাসের সাথে পেঁজা তুলার মতো ভেসে এসে গায়ে পড়ছে। কোটের কলার আরও তুলে দিল। জুত হয়ে বসলো আসনে। হাতাগুলো কোটের পকেটে ঢোকাতে পারলে খুশি হতো, কিন্তু রুক্ষ টেইল ধরে এগোতে হলে ঘোড়াগুলোর উপর খবরদারি করা ছাড়া উপায় নেই। ডানার ছুটছে ওগুলো, ক্লান্ত দেহে থেমে পড়তে চাইছে মাঝে মধ্যেই। ফের একটা মেসায় উঠে এলো। আশপাশে পাইনের প্রচুর আড়াল। হঠাৎ করে ডানে মন নিয়েছে টেইল। সামনে ঢালু পথ, নিচে ঢালের উপর পাইনের চূড়া চোখে পড়ছে। ওয়াগান থামালো হেবেন। ছিটের সাথে লাগাম পেঁচিয়ে রেখে পেছনে বাক্সের কাছে চলে এলো। মৃদু শীষ দিতে মন্থর গতিতে এগোতে থাকলো ঘোড়াগুলো। ঠেলে বাক্সটাকে একপাশে নিয়ে এলো ও। ফেলে দিল পাশের ঢাল বরাবর। ভালো করে দেখে নিল জায়গাটা, যাতে পরে শনাক্ত করতে পারে। বাক্স গড়িয়ে পড়ার শব্দ কানে এলো ওর। কয়েক সেকেন্ড বাদে গম্ভীর ভারী শব্দ শোনা গেল। হেবেন বুঝল নিচের উপত্যকায় গিয়ে পড়েছে ওটা। আরও 2 মাইল এগিয়ে টেইল থেকে সরে এসে ঘোড়াগুলোকে আলাদা করে ফেলল। একটা মাস্টাং পছন্দ করে ছেড়ে দিল অন্যগুলোকে। পথের উপর পড়ে থাকলো ওয়াগনটা। তবে মূল টেইল থেকে দূরে থাকায় সহসায় কারো নজরে পড়ার সম্ভাবনা কম। মাস্টাংয়ে চেপে সাউথ পাস সিটির দিকে এগোলো হেবেন। ছোট্ট এক টুকরোর স্বাদ নিয়ে সন্তুষ্ট হলো মেরি জনসন। প্যান শুদ্ধ বড়সড় কেকটা ওভেন থেকে নামিয়ে টেবিলের উপর রাখলো ঠান্ডা হওয়ার জন্যে। রান্নার কাজ আপাতত শেষ। পুরো রান্নাঘরে নজর বোলালো। দেখলো সব কিছুই পরিচ্ছন্ন এবং গোছানো আছে। নিশ্চিন্ত হয়ে পরনের অ্যাপ্রন খুলে ঝুলিয়ে রাখলো দরজার পেছনে দেয়ালের আংটার সাথে। মনে মনে একটা নতুন সুর আওড়াচ্ছে। লিভিং রুমে চলে এলো এবার। মেলোডিয়ান টেবিলে বসে সকালে আসা স্বরলিপিটা তুলে নিল। কয়েক পাতা উল্টে পছন্দ করলো একটা। দিনের এ সময়টুকু অনুশীলনে ব্যয় করে মেরি, এবং অন্য দিনের চেয়ে আজ কিছুটা উত্তেজিত, আশান্বিত। পিয়ানো কনসার্টো সিলেক্ট করে সুরটা তোলার চেষ্টা করল। নির্দিষ্ট এ সুরটা মেলোডিয়নে তোলার চেয়ে পিয়ানোই সহজ মনে হলো। যা আশা করেছিল তা অবশ্য হলো না। পুরো মনোযোগী হতে হলো ওকে। সুরটা মাত্র ঠিকমতো তুলেছে তখনই দরজায় করাঘাতের শব্দে আঙুল থামিয়ে
ফিরে তাকালো ও। মার্ক বিষ্টকে চোখে পড়ল। অনুশীলনে বিরতি পড়ায় কিছুটা হলেও বিরক্তি বোধ করছে। অবাক হয়ে লক্ষ্য করল মেরি। পর মুহূর্তে লজ্জা পেল। ইন্ডিয়ান একটা এলাকায় আছো তুমি, মার্ক? হবু বরের উদ্দেশ্যে নট করে বলল ও। উঠে দাঁড়িয়ে মার্কের দিকে এগোলো। পোস্টে কোনো লয়ারকে পাঠাচ্ছে ওরা? ওকে চুমো খেলো মার্ক বিষ্ট। কোট খুলে আলনায় ঝুলিয়ে রাখলো। তোমাদের অফিসাররা যদি ক্যাম্পে গিয়ে জুয়ার আড্ডায় না বসতো, আমারও এখানে আসার দরকার হতো না, হালকা সুরে বলল সে। কোনো অভিযোগ নেই কণ্ঠে। কে ফিল? কে ফিল? ফিল নাক ছিটকালো মার্ক। টাকা দিয়ে কি করবে ও? টাকার অভাব নেই ওর, এবং প্রচুর রোজগার করতে জানে এমন বহু লোকের সাথে খাতির আছে ওর। পরস্পরের সাথে হাতের তালু দুটো ঘষল সে। ঝুঁকে স্বরলিপিতে চোখ বুলালো। তারপর ফিরল মেরির দিকে। কালো জবরজং হরফ সব, কঠিন এবং দুর্বোধ্য। উত্তরে কিছু বলল না মেরি, হাসল কেবল। কপালের উপর এসে পড়েছে সোনালি চুলের কয়েক রাশি। সঙ্গীতের প্রশান্তি আর অনুরাগ এখনো লেগে আছে সবুজ চোখে। অস্বস্তির সাথে হাসল। দেখল মার্কের দৃষ্টি লেগে আছে ওর মুখে।